নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের শিক্ষক তীর্থঙ্কর মজুমদার আজ ক্লাস 11-এর বায়োলজির প্রথম ক্লাস, সেই ক্লাসের আমি প্রথম ইন্ট্রোডাকশন দেওয়ার আগেই নিউ হরাইজন একাডেমির সম্পর্কে কিছু বলছি। এই একাডেমিটা আমরা করেছি তার একটাই কারণ, সেটা স্টুডেন্টদেরকে আমরা একটা তাদের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে অফুরন্ত শক্তি আছে। সেই অফুরন্ত শক্তির বিকাশের জন্য আমরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্টদেরকে আমরা তাদের সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি এবং তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করার দরকার এই একাডেমির পক্ষ থেকে, নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে আমরা সেই কাজগুলোই করব প্রত্যেকটি ছাত্রের জন্য। আমাদের প্রত্যেকটি ছাত্রই অফুরন্ত শক্তি নিয়ে আছে, তারা প্রত্যেকেই সম্ভাবনাময়। সেই সম্ভাবনাময়ের জায়গা থেকে তাদের বিকাশ, সেই বিকাশটাই আমরা ত্বরান্বিত করব। চলো আজকে আমরা একটু দেখি যে বায়োলজির যে সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের টোটাল 70 নম্বরের তোমাদের সিলেবাস আছে। বায়োলজি পড়তে গিয়ে একটা কথা বলি তোমাদেরকে, প্রথম দিন থেকে প্রত্যেকে নোট খাতা ব্যবহার করো, কারণ যারা বায়োলজি নিয়ে পড়ছো আমি মনে করি প্রত্যেককেই নিটে বসার উপযোগী, আর সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করব নিউ হরাইজন একাডেমি। এবং সেক্ষেত্রে আমাদের নিরলস প্রচেষ্টা আর তোমাদের শ্রম তোমাদেরকে পৌঁছে দেবে। সিলেবাসে যদি আমরা দেখি 5টা ইউনিট আছে। সেই 5টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট আমরা জানি ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস। বায়োলজি পড়তে গেলে তোমাদেরকে প্রত্যেককে একটা কথা প্রথম দিন মাথায় ঢুকিয়ে রাখবে, বায়োলজি টোটাল ডিপেন্ড অন টার্মস, ইটস ডিপেন্ড অন টার্মোলজি। আমরা যত বেশি টার্মের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারবো, আমি আজ প্রথম ক্লাসে বলে দিচ্ছি, তারা নিটের জন্য কয়েক কদমে এগিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, এটা ফার্স্ট ইউনিট। এই ফার্স্ট ইউনিটের মধ্যে আমাদের 3টে চ্যাপ্টার আছে। প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন অফ লাইফ, দেন ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, দেন ক্লাসিফিকেশন। আসছি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে আমি বলে দেব, বুঝিয়ে দেব। আমি এইটুকুনি আজ প্রথম ক্লাসে কথা দিচ্ছি যে নিট, আমার প্রত্যেকটি ছাত্র নিটে বসার উপযোগী হবে এবং প্রত্যেকেই ক্র্যাক করবে। আমরা যদি এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস দেখি, সেক্ষেত্রে আমাদের যে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এই ফার্স্ট ইউনিট, সেই ইউনিট থেকে 7 নম্বর আসবে। এমসিকিউ তোমাদের অ্যান্সার করতে হবে 2টো। ভিএসএকিউ মানে হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে না। 2 মার্কস থাকবে 1টি, 3 মার্কসের থাকবে 1টি, অর্থাৎ 3, আর 5 মার্কস কোয়েশ্চেন থাকবে না আমাদের ফার্স্ট ইউনিটে। অর্থাৎ টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 7 মার্কস আমরা অ্যান্সার করব ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস থেকে। এরপরে আসছে আমাদের সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল। এই যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন কথাটা এখানে লেখা আছে, এটা অনেক বৃহৎ কথা। হয়তো একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, বাট স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইটস ফুল ডিপেন্ড অন সেল অ্যান্ড সেল স্ট্রাকচার, টিস্যু, পার্মানেন্ট মেরিস্টেমেটিক টিস্যু, ইজ এ ভাস্ট সিলেবাস। তো আমরা সিলেবাসের আগে যাচ্ছি না, আগে আমরা দেখছি যে এই সেকেন্ড ইউনিটে অর্থাৎ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলের স্ট্রাকচারাল অর্গানাইজেশনটা আমাদেরকে কিভাবে পড়ব বা কিভাবে এই সিলেবাসের এই জায়গাটাকে আমরা ডাইজেস্ট করব। তারপরে দেখো এই সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে আমাদের
এমসিকিউ থাকবে 3টে, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে একটা, 2 মার্কসের থাকবে একটা, 3 মার্কসের কোশ্চেন থাকবে দুটো অ্যান্সার করতে হবে 6, 5 মার্কস থাকবে না, টোটাল 12 মার্কস। তাহলে আমরা দেখব যে সেকেন্ড ইউনিটে আমাদের 12 নম্বর আসছে, তার মধ্যে এমসিকিউ 3টে, ভেরি শর্ট অ্যান্সার একটা, 2 মার্কস একটা, 3 মার্কসের হচ্ছে দুটো, আর 5 মার্কস থাকছে না, টোটাল 12। এরপর হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। কারণ আমরা যদি কোষই না জানি, সেল সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তার স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা না জানি, একটা সেল, টিস্যু বা কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, দেহ কিভাবে গঠন হয় এই সম্পর্কে আমাদের জানতে হবে। তার মানে আমাদের কি জানতে হবে? সেলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার জানতে হবে, সেক্ষেত্রে আমাদের পরাণু গঠন পড়তে হবে, আল্ট্রা স্ট্রাকচার পড়তে হবে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, গলগি বডি কীভাবে ফরমেশন হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, তাদের অর্গানাইজেশনটা কিভাবে তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োমলিকুলস, লিপিড, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইডস কিভাবে তৈরি হচ্ছে। তো থার্ড ইউনিটের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে এমসিকিউ দুটো থাকবে, ভেরি শর্ট অ্যান্সার থাকবে না, 2 মার্কসের কোশ্চেন একটা থাকবে, 3 মার্কসের অ্যান্সার করতে হবে আমাদের দুটো অর্থাৎ 6, 5 মার্কস অ্যান্সার করতে হবে একটা অর্থাৎ 5, টোটাল 15। এটা গেল সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। দেন হচ্ছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি, প্ল্যান্ট ফিজিওলজি এটা তোমরা পড়েছো, একটা উদ্ভিদের সংবহন কি করে হয়, তার পরিবহন কি করে হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষ কি করে হয়, উদ্ভিদের শ্বসন কি করে হয়, এই যে জায়গাগুলো আমরা আগে পড়ে রেখেছি। এখন 11-এ এসে সেই পূর্বের পড়াগুলোর একটা ভাস্ট পড়া আমাদেরকে পড়তে হবে। আমি আবারও বলছি যে নিটের দিকে তাকিয়ে প্রথম দিন থেকে বায়োলজিটাকে খুঁটিয়ে পড়বে। যখনই বায়োলজি পড়তে বসবে, সঙ্গে একটা খাতা থাকবে, সেই খাতায় আমাকে পয়েন্ট আউট করতে হবে এবং সেই পয়েন্টগুলো পরীক্ষার আগের দিন কাজে দেবে। কোনো বই, কোনো নোট বই তার থেকে অনেক বেশি কাজে দেবে এই খাতাটি, যেটি প্রথম দিন থেকে তুমি নোট রাখতে শুরু করবে। এবার দেখো, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমাকে মেন্টালি প্রিপেয়ারটা কিভাবে হব, আগে মানসিক দিক থেকে শক্ত হতে হবে। আজকে একটা ছোট্ট একটা কথা বলি প্রথম দিনের ক্লাসে, সেটা হচ্ছে যে নেপোলিয়ন বোনাপার্টের নাম আমরা সবাই জানি। ইনি যুদ্ধ করতে করতে একটা সময়ে উনি হেরে গিয়েছিলেন এবং হেরে যাওয়ার পর মাত্র 500 সৈন্য নিয়ে তিনি একটা দ্বীপে আশ্রয় নিয়েছিলেন। পাশের দ্বীপ, সেটা অনেক বড়, যে দ্বীপে উনি আশ্রয় নিয়েছিলেন সেই 500 সোলজারকে উনি শারীরিকভাবে খুব শক্ত করলেন, মানসিকভাবে দৃঢ় করলেন যে তোমাদেরকে জিততেই হবে। কিন্তু পাশের দ্বীপে উনি খবর নিয়ে জানলেন যে 5000 সোলজার আছে, সেই দ্বীপটাকে যিনি যখন আক্রমণ করবেন, তাদেরকে নিয়ে পাশের দ্বীপে গেলেন এবং সেই নৌকোগুলো, যে নৌকোগুলোর থেকে উনি দ্বীপ থেকে পাশের দ্বীপে গিয়েছিলেন, সেই দ্বীপে নামার পর নৌকোগুলোকে উনি পুড়িয়ে দিলেন। তার মানে কি? সোলজাররা বলল যে আপনি কি করলেন? বলছে হয় তোমাদেরকে জিততে হবে, নয় তোমাদেরকে মরে যেতে হবে, যে কোনো একটা অপশন। ঠিক আমি এই কথাটাই আজকে ক্লাসে তোমাদেরকে বলছি, অ্যাট দ্য ভেরি ফার্স্ট ডে, তোমাদের হাতে একটাই অপশন, হয় আমি নিট ক্র্যাক করব, নাহলে করতে পারবো না, শেষ, ফিনিশ। তো সেই প্রথম দিন থেকে এই জোশ, এই মানসিকতা নিয়ে ক্লাস করতে হবে এবং আমি একেবারেই তোমাদের হয়ে বলছি, তোমরা পারবে পারবে পারবে। চলো, 4th ইউনিটে আমরা প্ল্যান্ট ফিজিওলজি দেখেছি এবং সেই প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে আমরা দেখব যে এমসিকিউ থাকবে 4টে, ভেরি শর্ট অ্যান্সার থাকবে একটি অর্থাৎ 1 নম্বর, 2 মার্কস থাকবে 1 নম্বর, 2, 3 মার্কসের কোশ্চেন আমাকে দুটো অ্যান্সার করতে হবে 6, 5 মার্কসের কোশ্চেন আমাকে একটা অ্যান্সার করতে হবে 5, টোটাল হচ্ছে 18 মার্কস।
লাস্ট হচ্ছে হিউম্যান ফিজিওলজি। আমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে প্রচুর কথা বলবো, কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিংস আমাদের কিভাবে আমাদের রেসপিরেশন হচ্ছে, আমাদের কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, কিভাবে আমাদের এক্সক্রিয়েশন হচ্ছে, কিভাবে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম কাজ করছে, দিস আর অল রিলেটেড ইন হিউম্যান ফিজিওলজি। তোমরা যদি হিউম্যান ফিজিওলজি নিয়ে খুব ভালো চিন্তা ভাবনা করো, ভালোভাবে পড়াশুনো করো, তাহলে এই 18 নম্বর আমাদের কোনোভাবেই কাটতে পারবে না কেউ। কারণ এক্ষেত্রে এমসিকিউ থাকবে 3 নম্বর, ভেরি শর্ট অ্যান্সার থাকবে 2টো, 2 মার্কসের কোশ্চেন থাকবে 1টা, 2, 3 মার্কসের কোশ্চেন থাকবে 2টো, মানে 2টো অ্যান্সার করতে হবে, 2টো থাকবে না, বেশি থাকবে, 2টো অ্যান্সার করতে হবে 6, 5 মার্কসের কোশ্চেন আমাদেরকে একটা অ্যান্সার করতে হবে 5, টোটাল হচ্ছে 18 মার্কস। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 70 মার্কস। আমি টোটাল আজ প্রথম দিনের ক্লাসে সিলেবাসের ব্রেকটা করে দিলাম। এবার আমি ইউনিট ধরে ধরে বলছি টোটাল গোটা সিলেবাসটা কি আছে। ধরো ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, যদি আমরা প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টারটা দেখি, সেক্ষেত্রে আমরা 3টে চ্যাপ্টার নিয়ে ফার্স্ট ইউনিট তৈরি হয়েছে, ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস। সেই 3টে চ্যাপ্টার কি কি, চলো একটু আলোচনা করা যাক। চ্যাপ্টার ওয়াইজ আজকে আমরা একটু আলোচনা করব, এবং প্রথম দিন থেকে তোমরা খাতা পেন নিয়েছো এবং নোটগুলো করো, তাহলেই তোমরা কিন্তু নিটের জন্য আজকে থেকেই প্রিপারেশন শুরু। হয় আমরা জিতব, না হয় আমরা মারা যাব, যে কোনো একটা অপশন আমাদেরকে বেছে নিতে হবে। সেটা হচ্ছে জীবনের ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমসের যে 3টে চ্যাপ্টার নিয়ে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস তৈরি, সেটা হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশান থাকে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ লাইফ। এই ইন্ট্রোডাকশন অফ লাইফ বলতে গেলে কিন্তু সবটাই তো আমাদের জীবন। আগে তো জীবন, আগে তো লাইফ, তারপরে তো জীব। সে জীব আইদার প্ল্যান্ট অর অ্যানিমালস। তা ইন্ট্রোডাকশন অ্যান্ড ক্যারেক্টার অফ লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার অফ লাইফ আসবো, সবটাই আমি ধরে ধরে তোমাদেরকে বলে দেবো যে ক্যারেক্টার অফ লাইফ, ইন্ট্রোডাকশন অফ লাইফ। তারপরে হচ্ছে আরেকটা চ্যাপ্টার এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমসের মধ্যে আছে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স এক্ষেত্রে একটু বলি, একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আমরা স্তন্যপায়ী প্রাণী, মানুষ। গরুও স্তন্যপায়ী, কুকুরও স্তন্যপায়ী, বিড়ালও স্তন্যপায়ী। তা আমাদের সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, গরু বস ইন্ডিকাস, বিড়াল হচ্ছে ক্যানিস ফ্যামিলিয়ারিস, কুকুর ফেলিস ডোমেস্টিকাস। দিস আর অল গিনিপিগ কেভিয়া পোর্সেলাস। তাহলে আমার প্রশ্ন হলো, এরা সবাই হচ্ছে স্তন্যপায়ী, কিন্তু তাদের আলাদা আলাদা সায়েন্টিফিক নেম কেন? এটাকে জানার জন্য, এটাকে বোঝার জন্য আমাদেরকে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই জিনিসটাকে খুব ভালো করে জানতে হবে। অর্থাৎ আমাদের এই সারা পৃথিবীতে এত প্রাণী, এত উদ্ভিদ, এদেরকে একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে আনতে হবে, তাদেরকে নামকরণ করতে হবে, তাদেরকে শনাক্তকরণ করতে হবে, এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা এই প্রাণীগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে এগুলো রিলেটেড হচ্ছে ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্সের উপর। নেক্সট এই ইউনিটের অর্থাৎ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমসের মধ্যে এই ইউনিটেই একটা খুব ভালো চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। দেখো এই ক্লাসিফিকেশন অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, এই ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস এক্ষেত্রে বলতে গেলে প্ল্যান্ট অ্যানিম্যাল সব চলে আসবে, প্ল্যান্ট অ্যানিম্যাল সব চলে আসবে। একটা জিনিস দেখো, আমরা একদম প্রাথমিক আইডিয়া, ক্লাসিফিকেশনের একদম প্রাথমিক আইডিয়াতে যদি আমরা দেখি, সেটা কি দেখব? সেটা দেখব যে যখন আমরা উদ্ভিদের ক্ষেত্রে ক্লাসিফিকেশন করেছিলাম, আমরা জানি প্রাণের প্রথম উৎস হচ্ছে জলে হয়েছিল, অর্থাৎ শৈবাল।
অ্যালগি, অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আমি সবটাই ইংরেজিতে বললাম তোমাদের বোঝার জন্য, এটাই তোমাদের কাজে লাগবে। নিটে কিন্তু ওই টেরিডোফাইটাই আসবে, সেখানে কিন্তু ফান্ড কথাটা উল্লেখ থাকবে না। ব্রায়োফাইটাই থাকবে, সেখানে কিন্তু মস বর্গ উল্লেখ থাকবে না। আজকে থেকে টার্মটাকে জানো, এই শুনতে শুনতেই মনে থেকে যাবে একদিন। আমাদেরও এটাই হয়েছিল। তাহলে এটা গেল প্ল্যান্টের ক্ষেত্রে। এবারে অ্যানিমেলসের ক্ষেত্রে, অ্যানিমেলসের যখন ক্লাসিফিকেশন আমরা করি তখন ডিপেন্ড অন ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম মিন্স মেরুদণ্ড। এই যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নেই, অমেরুদণ্ডী। যাদের নেই অমেরুদণ্ডী, যাদের থাকে তাদের মেরুদণ্ডী বলি বাংলায়। তাহলে ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট। যদি আমরা দেখি ইনভার্টিব্রেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি দেখব? পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোহেলমিনথেস, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, দিস আর অল ইনভার্টিব্রেট। এটাই আমাদের সিলেবাসে আছে, এটাই আমাদেরকে জানতে হবে। এদের ক্যারেক্টারগুলো জানতে হবে। ক্যারেক্টার জানবো কী করে স্যার? এটা তো বড় কঠিন জিনিস আপনি বললেন, মুখস্থ বলে দিয়ে চলে গেলেন। আমি আজ বলছি, প্র্যাকটিস করতে করতে আমার থেকে তোমরা অনেক ভালো পারবে। দেখো একটা উদাহরণ দিই। আমরা এই বাগানে আমাদের ঘুরে বেড়ায় শামুক, এটা হচ্ছে মোলাস্কা। কেন মোলাস্কা? আগে আমাকে প্রাণীটাকে জানতে হবে। আমি বলবো না তোমরা ক্যারেক্টার আগে মুখস্থ করো, আগে প্রাণীটাকে চেনো, তারপর তার ক্যারেক্টার মুখস্থ করো। প্রাণী হচ্ছে শামুক, সায়েন্টিফিক নেম পাইলা গ্লোবুসা। তাহলে এবার প্রশ্ন হলো, শামুকটাকে আমি যখন চিনলাম যেটা স্যার ওটা মোলাস্কা, ইয়াস মোলাস্কা, তাহলে একটা ক্যারেক্টার বাবা কী হবে? ওর একটা শক্ত খোলক আছে। তাহলে শক্ত খোলকটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটাকে নোট করো, ক্যালসিয়াম কার্বনেট। যারাই মোলাস্কা হবে তাদের ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ থাকবে। তাহলে এগুলো হলো, দিস আর অল ইনভার্টিব্রেট। এবার প্রশ্ন হলো, আমরা যখন ভার্টিব্রেটের ক্ষেত্রে যাব, তাহলে ভার্টিব্রেটের ক্ষেত্রে গেলে কি হবে? আমি সব ক্লাসিফিকেশনটা বলছি না, আমি একটু হাইলাইট করছি। সেটা হলো অস্ট্রিকথিস কন্ড্রিকথিস, অর্থাৎ অস্থি বিশিষ্ট আর তরুণাস্থি বিশিষ্ট। দেখো অস্থি বিশিষ্ট এবং তরুণাস্থি বিশিষ্ট বলতে গেলে কি, আমরা জানি যে রুই মাছ, যার সায়েন্টিফিক নেম ল্যাভিওরোহিটা, তাহলে দেখো ও কিন্তু অস্থি বিশিষ্ট। কিন্তু শঙ্কর মাছ আছে, হাঙর মাছ আছে, হাঙরটাও মাছের মধ্যেই পড়ে, সেটা কিন্তু তরুণাস্থি বিশিষ্ট। তার মানে এটা হচ্ছে কন্ড্রিকথিস অস্ট্রিকথিস গেল। এরপর হচ্ছে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। দিস আর অল দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। দেখো অ্যাম্ফিবিয়া, একটা কথা বললাম, অ্যাম্ফিবিয়া মানে যারা জল এবং স্থলে থাকে। তাহলে প্রশ্ন হলো, স্যার অ্যাম্ফিবিয়া কি উদ্ভিদের ক্ষেত্রে থাকে? আছে, অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট আছে। তাহলে কোনটা সেটা? সেটা হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইটটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট, এটাকে নোট করো। ব্রায়োফাইটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের অ্যাম্ফিবিয়ান প্ল্যান্ট, কারণ তাদের জল এবং স্থল উভয়ই দরকার হয় তাদের জীবনচক্রের জন্য। তাহলে আরেকটা প্রশ্ন আমি এখান থেকে করছি, এটাকে নোট করলে নেক্সট যেটা নোট করবে সেটা টেরিডোফাইটার ক্ষেত্রে ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস। এই ওয়ার্ডটাই কিন্তু পরীক্ষায় আসবে। যে কথাটা বলছি এটাই পরীক্ষায় আসে নিটে, ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস। কারা? টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্রামস বলা হয়। কারণ হচ্ছে ভাস্কুলার বান্ডিল প্রথম ডেভেলপ হয়েছিল টেরিডোফাইটার ক্ষেত্রে। তাহলে এই গেল মোটামুটি আমাদের একটা আউটলাইন ক্লাসিফিকেশানের। এরপরে আমরা ইউনিট 2, এটা গেল ইউনিট 1। ইউনিট 2-র ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস। ফার্স্ট হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে প্ল্যান্ট স্ট্রাকচার। 2 অ্যানিম্যাল স্ট্রাকচার। এক্ষেত্রে প্ল্যান্ট স্ট্রাকচার, অ্যানিম্যাল স্ট্রাকচার, এই জায়গাটায় একটু বলি, এদের গঠনতন্ত্রটা পড়তে হবে। গঠনতন্ত্র বলতে কি, যেমন ধরো উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে ভাজক কলা,
স্থায়ী কলা, সংবহন কলা, এগুলো উদ্ভিদের ক্ষেত্রে পড়তে হবে। এটা গেল আমাদের ইউনিট 2 ক্ষেত্রে। ইউনিট 3-তে যদি দেখি, ইউনিট 3 সেটা হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনে তোমরা এর আগেও জেনেছ যে সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। কোষ, এবার এই কোষের স্ট্রাকচার পড়তে হবে। কোষের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কোষের মধ্যে কি থাকে। কোষের প্রাণধাত্র আমরা কাকে বলবো? প্রোটোপ্লাজমকে। তাহলে এই প্রোটোপ্লাজম কিসের উপর নির্ভর করছে? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। এদের পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার পড়তে হবে। সিলিয়া, ফ্লাজেলা, এদের আল্ট্রাস্ট্রাকচার পড়তে হবে। নিউক্লিয়াসের আল্ট্রাস্ট্রাকচার পড়তে হবে। এবং আবারও সেই একই কথা, নোটপ্যাড নিয়ে বসো, খাতা নিয়ে বসো, পয়েন্টগুলোকে হাইলাইট করো, দুটো কালার ইউজ করো পেনের। এরপরে আসছে কি, কোষের রাসায়নিক উপাদান আমাদেরকে পড়তে হবে। সেক্ষেত্রে প্রোটিন, লিপিড এর স্ট্রাকচার পড়তে হবে, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার পড়তে হবে। নেক্সট হচ্ছে কোষ বিভাজন, সেল ডিভিশন। সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস থাকবে, মিওসিস থাকবে, সেল সাইকেল থাকবে। এটা গেল কোষ বিভাজন। এটা গেল ইউনিট 3 এবং ইউনিট 3 সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন কমপ্লিট। এরপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে আমরা কি দেখব? যদি আমরা দেখি প্ল্যান্ট ফিজিওলজি ইউনিট 4, প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা মুভমেন্ট অফ ওয়াটার, ফুড অ্যান্ড নিউট্রিশন। 1 নম্বর, খুব দ্রুত বলে দিচ্ছি, একটু দেখে নাও। মুভমেন্ট অফ ওয়াটার, ফুড and nutrition is the first. Second, plant nutrition and minerals. Third, druto. Third, respiration. Fourth, photosynthesis. Fifth, plant growth and development. These are all the plant physiology. এগুলো প্রত্যেকটা ক্লাসেই আমি প্রত্যেকটা ধরে ধরে আলোচনা হবে আমাদের। এরপর আসছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি আমাদের লাস্ট ইউনিট। হিউম্যান ফিজিওলজি থেকে আমাদের কি কি আছে? ডাইজেশন আছে। শুধু ডাইজেশন থাকলে হবে না, তার সঙ্গে অ্যাবজর্বেশনও থাকতে হবে। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ফার্স্ট। সেকেন্ড, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। Digestion and absorption, breathing and respiration, body fluid and circulation. Body fluid and circulation. Next, excretion and their alimentation. Excretory product and their alimentation. And last, locomotion and movement. Fifth, locomotion and movement. আরও একটা চ্যাপ্টার আছে, কেমিক্যাল কোঅর্ডিনেশন, আর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন।
তাহলে দেখো হিউম্যান ফিজিওলজিতে এই 7টা চ্যাপ্টার আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমরা বলি যে নিটে মিনিমাম এই চ্যাপ্টার থেকে 20 থেকে 25টা কোশ্চেন অনেকবারই এসেছে। তো আজকে এই পর্যন্তই আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আমি দিলাম, কিন্তু তোমাদের প্রত্যেককে ক্লাসের প্রথমে খাতা নিয়ে বসবে এবং পয়েন্টগুলোকে হাইলাইটস করবে। খাতা পেন নিয়ে বসলেই তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে, এবং বাড়িতে একটু স্টাডি করো, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।